ফ্রেন্ডস, আমি লালচু রানা। আজ আমরা সেভেনের কোষে দেখি 2.2 অঙ্কগুলি প্র্যাকটিস করতে চলেছি। তো প্রথমে কি আছে দেখো, বলছে নিচের অনুপাতগুলিকে লঘিষ্ঠ আকারে পরিণত করি ও প্রত্যেকটি অনুপাতের ব্যস্ত অনুপাত লিখি। তাহলে প্রথমে যে অনুপাতগুলো দেওয়া আছে এই অনুপাতগুলিকে কাটাকাটি করে ছোট করে নিতে হবে। তারপরে ছোট করার পর যে ছোট অনুপাতটি বেরোবে সেই অনুপাতের ব্যস্ত অনুপাত নির্ণয় করতে হবে। তো প্রথমে কি আছে দেখো, প্রথমে 12:15। তো এখানে 12:15। এবারে কি করতে হবে, এই 12 আর 15 এই সংখ্যাটিকে এমন একটি সংখ্যা কমন নিতে হবে, অর্থাৎ এমন একটি ঘরের নামতা আছে যে নামটায় 12কে দিয়েও ভাগ করা যাবে, 15কে দিয়েও ভাগ করা যাবে। কি এমন নামতা আছে বলো? দেখো, সেই নামতাটি হচ্ছে 3। 3 দিয়ে 12 এবং 15 দুজনকেই যায়। তাহলে 3 4 12 আর এখানে 3 5 15। আর কি যাবে? আর তো যাবে না। তাহলে এইটি হয়ে গেল কি লঘিষ্ঠ আকার। তার জন্য লিখছি নির্ণেয় অনুপাতটির লঘিষ্ঠ আকার হচ্ছে 4:5। আবার বলেছে কি প্রত্যেকটির ব্যস্ত অনুপাত লিখি। ব্যস্ত অনুপাত মানে কি? ব্যস্ত অনুপাত যেইটি আছে সেই স্থানটি অদল বদল করবে। তাহলে 5টা হবে প্রথমে আর তারপরে হবে এখানে 4। তাহলে 5:4 এইটি হলো ব্যস্ত অনুপাত। তারপরে কি বলেছে দেখো, 36 আর 54। এবারে এই 36 আর 54 এমন কি নামতা আছে বলো, যেটা হচ্ছে সেই নামটাতে 36ও মিলবে, 54 মিলবে। তো আমি যদি 18-র নামটা পড়ি, দেখো 36 আর 54 2 আছে। তাহলে 18 কতই 36, 18 দুগুণে 36 আর 18 3-এ হচ্ছে 54। তাহলে এটা লঘিষ্ঠ আকার করে নেওয়া হলো। তাহলে লঘিষ্ঠ আকার করতে কত হলো? তাহলে নির্ণেয় অনুপাতটি লঘিষ্ঠ আকার হচ্ছে 2:3। এবারে এই 2:3-এর কী করতে হবে? ব্যস্ত অনুপাত করতে হবে। তো ব্যস্ত অনুপাত করলে জায়গাগুলি অদল বদল হয়। আসবে প্রথমে, তাহলে 3 আর 2 যাবে শেষে, 3:2। ঠিক আছে। এবার সিয়েরটা কি আছে? 75 আর 120। তাহলে কি এমন নামটা আছে 75 এবং 120 উভয়কেই যাবে। তো এইটা যেহেতু একটি বড় সংখ্যা, তার জন্য দেখো উপর আমরা এটা ভাগ হিসাবে ধরব। তার মানে এটাকে আমরা 75 ভাগ 120ও লিখতে পারি। এই যে অনুপাতটাকে আমরা ভাগ হিসাবেও লিখতে পারি, 75 ভাগ 120। তাহলে এটাকে কি লেখা যায়? তাহলে 75কে আমরা উপরে লিখতে পারি আর 120কে আমরা নিচে লিখতে পারি। এবারে যদি কাটাকাটি করি তার মানে লঘিষ্ঠ আকার হয়ে যাচ্ছে। তাহলে প্রথমে 5 আছে, এখানে 0, 5 মানে এককের অঙ্ক 5 আছে, আর এখানে এককের অঙ্ক 0 মানে 0 আছে। তাহলে অবশ্যই 5 দিয়ে যাবে। 5 দিয়ে করলে 5 দুগুণে 10, 5 4 20 আর উপরে 5 15 75। আর কি যাবে? 5। এবার 3 দিয়ে যাবে, কারণ 3 হাতে হবে 24 আর 3 5 15 সমান কত হলো? 5/8। 5/8 মানে কি উপরে 5 নিচে 8, তার মানে 5:8। তাহলে এর লঘিষ্ঠ আকার কি হবে? তাহলে এই 75 120 এর লঘিষ্ঠ অনুপাত হবে, লঘিষ্ঠ আকার হবে 5:8। আর এখানে নির্ণেয় অনুপাতটি লঘিষ্ঠ আকার হচ্ছে 5:8। আর ব্যস্ত অনুপাত মানে এর জায়গাটা শুধুমাত্র পরিবর্তন হবে, 8 হবে প্রথমে আর 5 যাবে শেষে। তো এগুলো কিন্তু আমি আগের থেকেই লিখে রেখেছি, নাহলে লিখতে গেলে কিন্তু অনেক সময় লেগে যাবে। তো তোমরা কিন্তু এভাবেই লিখে নিবে। তারপরে দেখো লেখা আছে কত, 169 আর হচ্ছে 221। তো এখানে 169 আর 221, আমি কি বলেছি? অনুপাত মানে ভাগ। তাহলে এটা আমরা লিখতে পারি 169 ভাগ 221। তাহলে উপরে হচ্ছে 169 আর নিচে হচ্ছে 221। তো এর জন্য তোমাদের নামটাগুলো খুব ভালোভাবে মুখস্থ রাখতে হবে। তো তোমরা 13 থেকে একদম 19-এর ঘর নামটা পর্যন্ত খুব ভালোভাবে মুখস্থ রাখবে, তবেই কিন্তু এই কাটাকাটিগুলো খুব সহজেই করতে পারবে। তাহলে এবারে যদি দেখো এই 169 আর 221 এমন কোনো নামতা আছে কি? এমন কোনো নামতা আছে কি যেটা যাবে? অবশ্যই আছে, যেটা হচ্ছে 13-এর ঘরের নামটাই পাবে, যাবে। তাহলে 13 যদি আমরা করি, তাহলে 13 একে 13, 3 কত দিলে 12, 9 দিতে হাতে রইল 1, 1 একে মিলে গেলে 0। তাহলে এখানে 9 আর এখানে 1, 91। 13 সাথে কত? 13 সাথে হচ্ছে 91, আর এখানে 13ই হয় 169। তো এই জন্য নামতাগুলো তোমাদের খুব ভালোভাবে ঠোঁটস্থ করে রাখতে হবে। তাহলে উপরে হচ্ছে 13 আর নিচে কত? নিচে হচ্ছে 17। তাহলে এটার যে লঘিষ্ঠ আকার, এই লঘিষ্ঠ আকার কত হবে? 13:17। তাহলে এখানে লিখবে নির্ণেয় অনুপাতটি লঘিষ্ঠ আকার হচ্ছে 13:17। আর এখানে অনুপাতটির ব্যস্ত অনুপাত শুধুমাত্র স্থানটি অদল বদল হবে। তাহলে প্রথমে হবে 17 আর পরে হবে 13। 17:13। দেখো ইয়েরটা কি বলেছে, 9xy অনুপাত 12xy।
তো এখানে হচ্ছে প্রথমে যেহেতু এটা ভাগ আছে মানে এইভাবে 9xy ভাগ 12xy, তার মানে এটাকে লেখা যাবে 9xy ডিভাইডেড বাই 12xy। তাহলে উপরেও xy নিচেও xy ক্যান্সেল হয়ে গেল। 9 আর 12 তাহলে কিসের ঘর কী নামটা আছে, যে নামটা পড়লে আমরা 9 আর 12 দুই পাবো, 3-এর পাবো। তাহলে 3 তিরিকে 9, 3 4-এ 12। তাহলে উপরে হচ্ছে কত, উপরে 3 আর নিচে 4 সমান 3-এর 4 মানে কত 3:4। তো এখানটার এটা যদি লঘিষ্ঠ আকার করি পাবো 3:4। তো এটাকে কি করব, নির্ণেয় অনুপাতটির লঘিষ্ঠ আকার হবে 3:4 আর অনুপাতটির ব্যস্ত অনুপাত প্রথমে হবে 4 আর তারপরে হবে 3। ব্যস্ত অনুপাত এভাবে লেখা যায়, ঠিক আছে, 4:3। তারপরে কি আছে বলো, তারপরে এফেরটা আছে 429 আর এখানে আছে 663। তো এখানে 429 আর 663। তাহলে প্রথমে কি লিখতে হয়, প্রথমে লিখতে হবে 429 আর নিচে হবে কত 6 6 3 663। তো এমন কিসের নামটা আছে যেটাকে যাবে, তো এটা বের করার জন্য প্রথমে যদি আমরা যখন এই রকম সংখ্যা পেয়ে যাবে, খুব বড় একটা সংখ্যা, ভাবতে পারবে না যে কি দিয়ে যাবে, তখন তোমরা কিভাবে করবে দেখবে। আমি রাফটা কিন্তু এখানে করছি, তোমরা একটু অন্য জায়গায় করবে, ঠিক আছে। তাহলে প্রথমে আচ্ছা এখানে কি ধরবে, এখানে ধরবে নি মনে হচ্ছে, আমি নিচে রাফটা করছি। তাহলে এখানে নিচে, তাহলে এই 429 আর 663 এর গোসাগু করতে হবে। তো কিভাবে গোসাগুটা করবে, তো প্রথমে যেটা বড় সংখ্যা সেটা সবসময় মাঝে রাখতে হয়। তাহলে এখানে 6 6 3 আর কাছে এই 429 দিয়ে করবে। তাহলে এখানে 429, তাহলে 429 একে এখানে হলো 429, 9 কতলে 13, 9 4-এ 13, হাতে রইল 1, 2 একে 3, 3 করলে 6, 3 দিতে, আর এখানে 2 কতলে 6, 2 দিতে, তাহলে 234 হলো, 234। আর এখানে কত হলো, এখানে 429 হলো, 4 2 9। এবারে কি যাবে, 2 খাওয়ালে কি হবে, কারণ 2 খাওয়ালে হচ্ছে, যদি এটা রাউন্ড ফিগারে ধরি তাহলে এটা 200 ধরো আর এটাকে ধরো 400, তাহলে 200 একে 200, 200 দুগুণে 400। যদি আমি 2 খাওয়াই 400 তো হবে ঠিক কোথায়, কিন্তু তো আবার 34 তো আছে, তাহলে 34-এর সঙ্গে যখন 2 গুণ করবে তখন অনেক বেশি হয়ে যাবে, তাহলে 2টা একদম খাওয়া যাবে না। তাহলে কত খাওয়াবে, তাহলে 200, তাহলে এখানে 1 খাওয়াবে, 1 খাওয়ালে হচ্ছে 234। 4 কত দিলে 9, 5 দিতে হাতে রইল 1, 4 কত দিলে 5 দিতে হাতে রইল 1, 3 একে 4, 4 কত দিলে 12, 8 দিতে হাতে রইল 1, 2 একে 3, 3 কত দিলে 4, 3 4 185। আচ্ছা এই বিয়োগটা ভুল হয়ে গেছে, তাহলে 3 কত দিলে 12, এটা হবে 9 দিতে হাতে রইল 1, 3 একে 4, তাহলে হচ্ছে 195। আচ্ছা এই 195 আছে, এই 195টা আমি খাতায় এখানে লিখছি 1 9 5 195, ঠিক আছে। এই 195কে কত দিয়ে ভাগ করতে হতো, 234 দিয়ে, 2 3 4। তো এই যে 234 এইটা আমি তুলে নিচ্ছি, তাহলে এখানে কত দিয়ে ভাগ করব, 2 3 4 দিয়ে। তাহলে যদি 195 জায়গাটা যদি 200 ধরো, 5 কম তো, তাহলে 200 দুগুণে 400, তাহলে অনেক বেশি হয়ে যাচ্ছে। তাহলে 195 একে 100 আমরা 95 করবো। 5 কত দিলে 14, 9 দিতে, 5 কত দিলে 14, 9 দিতে হাতে রইল 1, 9 কে 10, 10 কত দিলে 13, 3 দিতে 39। এরপর 39কে কত দিয়ে করব, 39কে 195 দিয়ে করব। তাহলে 1 9 5, তাহলে 39 কী খাবে বলো, দেখো এখানে 5 আছে, এখানে 5 আছে, তাহলে এখানে কি এমন সংখ্যা খাওয়াবো যার শেষে 5 আছে। যদি 5 খাওয়াই 5 নং 45, তাহলে যদি তার জন্য 5ই খায়, 5 নং 45-এর 5 হাতে রইল 4, 5 3 15 আর 4 কত 19। তাহলে এই যে সংখ্যা দুটির গোসাগু কত হলো, সংখ্যা দুটির গোসাগু হয়ে গেল 39। তাহলে 39 হচ্ছে এমন সংখ্যা যে সংখ্যাটাকে দিয়ে একেও ভাগ করা যাবে, একেও ভাগ করা যাবে। তো তার জন্য কি করব দেখো, তাহলে আমরা যদি এটাকে 39 দিয়ে কাটি, তাহলে আমরা কি করব, 663কে আমরা 39 দিয়ে ভাগ করব। তাহলে 39 দিয়ে আমরা তো সংখ্যা এটিকে 39 দিয়ে কাটবো, তাহলে 39 দিয়ে কাটলে কত হবে, তাহলে 6 6 3 আর এখানে 39 করব। তাহলে 39 একে 39, এটা যদি 40ই ধরি, 40 দুগুণে তো 80 হয়ে যাচ্ছে, অনেক বেশি হয়ে যাচ্ছে। তাহলে 39 একে হবে 39, 9 কত দিলে 16, 9-এর পরে 10 11 12 13 14 15 16, 7 দিতে হাতে রইল 1 আর 3 একে 4, তাহলে 4 কত 6, 4 5 6 2 দিতে, আর এখানে 3 করতে 3, এখানে কত, এখানে হচ্ছে 3 করতে 3। এবারে কি আছে বলো, এবারে 63, মানে এখানে কি হতে হবে, এখানে 3 আছে, তাহলে এমন কি সংখ্যা খাওয়াতে হবে যে তবে 3 আমরা পাবো। যদি আমরা 7 খাওয়াই, ধরো 7 নং 63 হয়, যদি 7 খাওয়াই 7 নং 63, 3 হাতে রইল 6, তাহলে 7 3 21, 21 আর 6 কত, 21 22 23 24 25 26 27, তাহলে আমাদের মিলে গেল। তাহলে যখন আমরা এটাকে 39 দিয়ে কাটছি, 39 দিয়ে কাটলে কত
হচ্ছে 39 দিয়ে কাটলে হচ্ছে 17, তাহলে আমরা এটা কেটে করতে পারি 17 করতে পারি। এবারে এটাকেও তো 39 দিয়েই কাটতে হবে, তাহলে 39 দিয়ে কাটা মানে কি 39 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কত আছে 429 আছে, তাহলে আমরা এখানে 429 লিখে দিচ্ছি। দেখো 429কে কত দিয়ে ভাগ করব, 429কে আমরা এই 39 দিয়ে ভাগ করব। তাহলে এখানে 39টাকে ধর, তাহলে এখানেও দুটো অঙ্ক এখানেও দুটো অঙ্ক, 39টাকে রাউন্ড ফিগারে 40ই ধরো, তাহলে 40 একে 40 তাহলে 42 আছে, অনেক বেশি হয়ে যাচ্ছে, এক কম তো, তাহলে 40 ধরা যেতে পারে। তাহলে আমরা 39 একেই 39 করব। তাহলে 9 কত দিলে 12, 9 10 11 12, 3 দিতে হাতে রইল 1, 3 একে 4 4 মেরে গেলে 0, আর এখানে 9 করতে 9, তাহলে 39 একে কত 39 একে 39, তাহলে কত হলো 11। তাহলে আমরা এটা কেটে কত পাচ্ছি, এটা কেটে পাচ্ছি 11, তাহলে সমান কত হচ্ছে, সমান হচ্ছে 11:17। তাহলে এটার যে লঘিষ্ঠ আকার, সেই লঘিষ্ঠ আকারটা কত আসছে বলো, লঘিষ্ঠ আকারটা আসছে, তাহলে এইটাই ও লঘিষ্ঠ আকার, এই লঘিষ্ঠ আকারটাকে আমরা এভাবে সমান দিয়ে কত করতে পারি 11:17। তাহলে এখানে 11:17, তাহলে এইটির হচ্ছে লঘিষ্ঠ আকার 11:17। আর এরই যখন ব্যস্ত অনুপাত করব তাহলে প্রথমে হবে 17 আর তারপরে কত হবে, তারপরে হবে 11, তাহলে 17:11, ঠিক আছে। এবারে জি কি বলেছে 3b অনুপাত 12c, তাহলে 3bটা আমরা প্রথমে উপরে লিখে দিচ্ছি, এখানে 3b বাই এখানে হচ্ছে 12c, তাহলে বিবি কি ক্যান্সেল হবে, সরি এখানে হচ্ছে 12c ছিল 12c, তাহলে বিসি তো ক্যান্সেল হবে না, তাহলে 3 আর এখানে 12, তাহলে 3 4 12 কিছু নাই মানে 1 আছে, এরপর 1-এর সঙ্গে যদি বি গুণ করো তাহলে বিটাই হবে, তাহলে কি হচ্ছে, তাহলে সমান হচ্ছে বি বাই এখানে কত b/4, আর সমান কত হলো b/4, তাহলে এটাকে আমরা b/4 লিখতে পারি। তাহলে এখানে বিটা প্রথমে যেহেতু আছে তাহলে লঘিষ্ঠ আকার হচ্ছে বি অনুপাত, আর এখানে আছে 4, তাহলে 4 করতে 4, আর এখানে সিটা তো কাটেনি, তাহলে এখানে 4c, তো এখানে সমান দিয়ে এটা একটু লিখে দিতে পারো ভালো করে, বি অনুপাত 4c, তো এটা যখন ব্যস্ত অনুপাত হবে তাহলে এটা হবে প্রথমে হবে, তাহলে 4c অনুপাত এখানে যাবে বি, 4c অনুপাত বি, এটা হয়ে গেল ব্যস্ত অনুপাত। পরেরটা কি আছে দেখো, এইটা আছে, তো এটা তুলে নেওয়া হয়েছে। তো এবারে দেখো যদি আমরা ব্যস্ত অনুপাত করি তাহলে এখানেও দেখো XYZ আছে, এখানেও XYZ আছে, তাহলে XYZ আর XYZ দুটো কি হবে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কি পড়ে থাকবে, এখানে থাকবে 25 আর এখানে থাকবে 625। এবার দেখো 25-এর নামটাই কিন্তু 625 আছে, কিভাবে আছে, তো আমি যদি 25 একে 25 করি, আর এখানে দেখো 25 25-এ হয় 625, 25 25-এ হয় 625, এই কারণে আমি বলেছি নামটাগুলো কিন্তু খুব ভালোভাবে মুখস্থ রাখবে। তাহলে এখানের যে নির্ণীয় অনুপাতটি লঘিষ্ঠ আকার কত হলো 1:25, আর যখন এর ব্যস্ত অনুপাত করব তাহলে এটা চলে যাবে প্রথমে, তাহলে 25 অনুপাত হয়ে যাবে 1, এইটা হয়ে গেল ব্যস্ত অনুপাত, ঠিক আছে। তাহলে জি এর অঙ্কগুলো হয়ে গেল। এবারে 2 এর অঙ্কগুলো কি বলেছে দেখো, বলেছে যে নিচের অনুপাতগুলি পূর্ণ সংখ্যার অনুপাতে পরিণত করি ও তার ব্যস্ত অনুপাত লিখি। তাহলে প্রথমে পূর্ণ সংখ্যার অনুপাতে পরিণত করতে হবে, পরিণত করার পরে ব্যস্ত অনুপাত করতে হবে। তো দেখো এই যে অনুপাতগুলো দেওয়া আছে এগুলো কি পূর্ণ সংখ্যায় দেওয়া আছে, তাহলে পূর্ণ সংখ্যা বলতে কি বুঝি জানো, যে এই যে 1 2 3 4 এগুলো প্রত্যেকটা আবার পূর্ণ সংখ্যা, তো এগুলো কি পূর্ণ, আচ্ছা দাঁড়াও আর একটু ক্লিয়ার করে দিচ্ছি। ধরো এই হচ্ছে একটি সংখ্যা রেখা আঁকছি, তো মিডিলে আমি 0 রাখছি, তো এই দিকটা হচ্ছে ধনাত্মক দিক আর এটা হচ্ছে ঋণাত্মক দিক, তাহলে এইখানটা হচ্ছে +1, এটা হচ্ছে +2, এটা হচ্ছে +3, আরও চলবে, ঠিক আছে। আবার এই দিকটা কি, এই দিকটা মাইনাসের দিকটা, মানে 0 থেকে -1 -2 -3, তাহলে পূর্ণ সংখ্যা বলতে কি, এই যে 1 2 3 এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, কি পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর শূন্য বাঁ দিকে যে সংখ্যাগুলো আছে -1 -2 -3 এগুলো কিন্তু পূর্ণ সংখ্যা, কিন্তু এগুলো কি হচ্ছে, এগুলো হচ্ছে ঋণাত্মক সংখ্যা। আর এই যে মাঝে যে শূন্য দেখতে পাচ্ছ এই শূন্যটি হচ্ছে অখণ্ড সংখ্যা, শূন্য হলো একটি অখণ্ড সংখ্যা। এবারে দেখো এইটা কি পূর্ণ সংখ্যা দিয়ে আছে, তা এটা কিসে দিয়ে আছে, এটা হচ্ছে দশমিক সংখ্যায় দিয়ে আছে, তো এই দশমিক সংখ্যায় দেওয়া আছে বলে একে কী করতে হবে, আমাদের পূর্ণ সংখ্যায় রূপান্তরিত করতে হবে, দিয়ে কি করতে হবে, দিয়ে আমাদের অনুপাতটা আমাদের লিখতে হবে। তো এই যে 2.5, তার মানে আমি কি বলেছি এখানে অনুপাত আছে মানে ভাগে আছে, তাহলে এটাকে এইভাবেও লেখা যেতে পারে, তাহলে উপরে হচ্ছে 2.5 আর নিচে হচ্ছে কত 12.5, দশমিকের পরে একটা সংখ্যা, দশমিকের পরে
একটা সংখ্যা, তাহলে আমরা এখানে ক্যান্সেল করে দিতে পারি। এবারে এমন নামটা পড়তে হবে যেন উভয়ই আছে, তাহলে আমরা 25-এর নামটা পড়লে উভয়কেই পাবো। 25-এ কে 25, 25 5-এ হচ্ছে 125, তাহলে কি পেয়েছি, তাহলে পেয়েছি হচ্ছে 1/5, আর 1/5 মানে কি 1:5, তাহলে 1/5 মানে 1:5, তাহলে 1ও হচ্ছে একটি পূর্ণ সংখ্যা এবং 5ও কি 5ও হচ্ছে একটি পূর্ণ সংখ্যা। তাহলে নির্ণেয় পূর্ণ সংখ্যার অনুপাতটি হবে কত, এখানে লিখতে পারবো 1:5, আর যখন এইটার ব্যস্ত অনুপাত করব ঠিক আগের মতো, প্রথমে হবে 5, পরে হবে 1, তাহলে এখানে 5:1, ঠিক আছে। তো পরেরটি কি বলেছে দেখো, পরেরটা কি অনুপাত আছে দেখো, এই যে বলেছে 5/8 অনুপাত 7/16, এরা কি আছে, এরা তো অনুপাতে আছে কিন্তু পূর্ণ সংখ্যার অনুপাতে নয়, এরা ভগ্নাংশে আছে, উপর নিচে লবে হরে আছে থাকে, তার মানে ভগ্নাংশে আছে, তো এইটিকে পূর্ণ সংখ্যার অনুপাতে করতে হবে। তাহলে এইটি থাকা মানেই কিন্তু ভাগে থাকা, তাহলে এইটাকে এইভাবে লিখতে পারবো যে 5/8 ভাগ 7/16 সমান, আমরা তো ক্লাস 6-এ এগুলো করে এসেছি, কী করে এসেছি বলো তো, প্রথমে 5/8 যেমন আছে রেখে দেবো, কিন্তু ভাগে থাকলে কি হয় গুণে চলে যায়, তাহলে গুণ উপরে হবে 16 আর নিচে কি হবে, উপরে হবে 16 আর নিচে হবে 7, তাহলে 7। এবার আমরা কাটাকাটি করি, প্রথমে 8 দুগুণে কত, 8 দুগুণে 16, এবার 5-এর সাথে 2 গুণ করব, তাহলে 5 আর 2 কত, 5 দুগুণে 10, আর নিচে কত, নিচে 7 করতে হচ্ছে 7, সমান হচ্ছে 10:7। তাহলে এখানে নির্ণেয় পূর্ণ সংখ্যার অনুপাতটি কত হবে, 10:7, আর এইটারই যখন ব্যস্ত অনুপাত করব তাহলে এইটা প্রথমে হবে, এটা শেষে যাবে, তাহলে 7 অনুপাত হবে 10। দেখো বুঝতে পারলে কি না। এবারে এই সি এর অঙ্কটা, এই সি এরটি কি পূর্ণ সংখ্যায় আছে, নাই, কারণ এখানে কি আছে দেখো, এখানেও দশমিক সংখ্যা আছে, এখানেও দশমিক সংখ্যা থাকে, তাহলে এখানে অনুপাত মানে কি, অনুপাত মানে ভাগ আমরা বলতে পারি। তাহলে এটাকে কিভাবে লেখা যায়, তাহলে প্রথমে আমরা 0.7 লিখতে পারি আর ডিভাইডেড বাই 0.49 লিখতে পারি। দেখো দশমিকের পরে এখানে দুটো সংখ্যা, আর এখানে কি দশমিকের পরে একটা সংখ্যা, তো এক্ষেত্রে দুটো সংখ্যা করা যাবে, একটা শূন্য দিয়ে আমরা দুটো সংখ্যা করতে পারি। এবারে আমরা কি এই শূন্য আর এই শূন্য উড়োতে পারি, এবং 70 আর 49 এমন কার নামটা আছে যে 70 49 উভয়ই আছে, 7-এর নামটা আছে, 7×10 = 70 আর 7×7 = 49, সমান কি হলো 10/7, আর 10/7 মানে কি 10:7। তাহলে আমরা নির্ণেয় পূর্ণ সংখ্যার অনুপাতটা লিখতে পারি 10:7, আর যখন এটারই ব্যস্ত অনুপাত করব তাহলে তখন কি হবে, প্রথমে হবে 7 আর পরে যাবে কি, পরে যাবে হচ্ছে 10, 7/10। এবারে এই ডি এর অঙ্কটি করছি, তো এই যে এই অঙ্কটি এখানে তুলেছি, তাহলে 2/5 অনুপাত 3/4, তাহলে অনুপাত থাকা মানে কি ভাগে থাকা, তাহলে আমরা এটা লিখতে পারি 2/5 ভাজিত 3/4, এটা দিয়ে কি করা যায়, তাহলে 2/5 করতে এখানে 2/5, আর এটা ভাগে আছে মানে কি গুণ হয়ে যাবে, তাহলে গুণ হয়ে যাবে মানে উল্টে যাবে, উপরে যাবে 4 আর নিচে হবে 3, কোনো কিছু কাটাকাটি যাচ্ছে, উপর নিচেও যাচ্ছে না, তাহলে প্রথমে 2 আর 4 লবে লবে গুণ হয়, 2×4 কত, 2×4 8, এখানে 5 আর 3 গুণ করব, 5×3 কত, 5×3 হলো 15, তাহলে সমান কত হবে, সমান হবে 8:15, তাহলে এইটা হচ্ছে লঘিষ্ঠ আকার 8:15। তাহলে নির্ণেয় অনুপাতটি, নির্ণেয় পূর্ণ সংখ্যার অনুপাতটি কি হবে 8 আর 15, কারণ এরা দুজনেই পূর্ণ সংখ্যা, আর কি দশমিক সংখ্যাও নয়, এরা ভগ্নাংশ সংখ্যাও নয়, কারণ এখানে ছিল ভগ্নাংশ সংখ্যা আর এখানে কি আমরা পূর্ণ সংখ্যা বের করেছি, তাহলে এখানে 8:15, আর যখনই এই ব্যস্ত অনুপাত করব তখন এইটি উল্টে যাবে, তাহলে প্রথমে হবে 15:8, আর এই কথাটি কিন্তু অবশ্যই লিখবে। এবারে 2-এর দাগের এটা কি বলেছে দেখো, এইটি 22টা কিন্তু পূর্ণ সংখ্যায় আছে, কিন্তু 4×5=7 কিন্তু পূর্ণ সংখ্যায় নয়, এই কি আছে, কি আছে বলো, 2×5=6, এটা কিন্তু ভগ্নাংশের সংখ্যায় আছে এবং কি এটা মিশ্র ভগ্নাংশে আছে, তো এটিকে পূর্ণ ভগ্নাংশে করতে হবে। তাহলে প্রথমে আমরা এটাকে সমান করে 22 অনুপাত পূর্ণটা ভেঙে নেব, তাহলে প্রথমে পূর্ণ ভাঙতে হলে কি হয়, 7-এর সঙ্গে 4 গুণ করতে হয়, 7×4 = 28, 28 আর 5, তাহলে 28 2 30 আর 3 33, তাহলে হচ্ছে 33/7, 33 কত, 33/7। তো এটাকে অ্যারো দিয়ে দিচ্ছি, কি করা যাবে বলো, এটা তোমার কি আছে, এটা অনুপাত আছে, অনুপাত মানে ভাগে ধরতে হয়, তাহলে এটা 22 ভাজিত 33/7 দিয়ে সমান কি করা যায়, 22 ভাগ থাকলে কি হয় গুণ, তাহলে উপরে যায় 7 আর নিচে আসে 33, তো এখানে 22-এর নিচে কিছু নয় মানে আমরা 1 ধরতে পারি, দিয়ে 22 আর 33, তাহলে উপরে আছে 33 নিচে আছে, তাহলে কি করতে হবে, কি এমন নামতে আছে যে উভয় আছে 22 আর 33, 11 নামতে আছে, 11 দুগুণে 22 আর 11 3 33, তাহলে 7-এর সঙ্গে 2 যদি গুণ করি, 7 দুগুণে কত 14, আর নিচে কি আছে 3, তাহলে কি হলো 14/3, তার মানে কি 14:3, এটা হচ্ছে লঘিষ্ঠ আকার। তাহলে নির্ণেয় পূর্ণ সংখ্যার অনুপাতটি কি, নির্ণেয় পূর্ণ সংখ্যার অনুপাতটি 14:3। আমার কথাগুলো হয়তো বলার সময় কিছু গোলমাল হয়ে যাচ্ছে, কিন্তু দেখো যেটা লিখেছি সেইভাবেই বলবে। তো অতএব নির্ণেয় পূর্ণ সংখ্যার অনুপাতটি হলো 14:3।
14:3, 14:3, ঠিক আছে। এর পরেরটি দেখো, এর যখন এটারই ব্যস্ত অনুপাত করব, তাহলে প্রথমে হবে 3, তারপরে কি হবে তারপরে হবে 14, তাহলে 3:14। তো এবারে এখানে ইয়েরটা হলো, এবার এফেরটা কি আছে দেখো, যে 7/15 আর হচ্ছে 3/20, 7/15, 3/20, আর এখানে কি অনুপাত থাকা মানে ভাগ থাকা, তাহলে সমান এটাকে 7/15 ভাজিত আমরা 3/20 লিখতে পারি। তারপরে আমরা কি করব, তারপরে আমরা এখানে 7/15 ভাগ থাকা মানে কি গুণ থাকা, গুণ 20/3। এবার কি, আচ্ছা আমি কিন্তু এগুলো অ্যারো চিহ্ন দিয়ে করে দিচ্ছি, তোমরা কি করবে, তোমরা এভাবে নিচে করে করে আসবে। এইটা দেখো, এইটা আছে তো, এইটা প্রথমে করলে তারপরে কি করবে, এখানে সমান দিয়ে এইটা লিখবে, তারপরে সমান দিয়ে এইটা লিখবে, তারপরে সমান দিয়ে এইটা লিখবে, তারপরে সমান দিয়ে এখানে লিখবে। তো আমি যাতে স্ক্রিনের সবগুলো খুব ভালো স্পষ্টভাবে বোঝা যায়, যার জন্য আমি এইভাবে করছি, তোমরা কিন্তু অবশ্যই নিচ থেকে করে করে আসবে। তো এবারে আমরা উপর নিচে কাটাকাটি করি, তাহলে 20 আর 15, 5-এর ঘর নামটাই আছে, 5-4 20, 5-3 15, আর কি কাটাকাটি যায়। দেখো তোমরা ভুল করেও কিন্তু পাশাপাশি কাটো না, 3-3 কাটো না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে 7 আর 4 গুণ করলে কত হবে, 7-4 হবে 28, আর 3 আর 3 গুণ করলে কত হবে, 3-3 হবে 9, 3-3 কত, 3-3 হবে 9, আর সমান কত হবে, তাহলে উপরে 28 আর নিচে হচ্ছে কত, নিচে 9, তাহলে 28:9। তাহলে নির্ণয় এটা নির্ণয় পূর্ণ সংখ্যার অনুপাতটি কি 28:9, তাহলে 28ও পূর্ণ সংখ্যা, 9ও পূর্ণ সংখ্যা। এবারে কি এর ব্যস্ত অনুপাতটি বলেছে, তাহলে ব্যস্ত অনুপাত মানে কি এর বিপরীত হয়ে যাবে, তার মানে উল্টে যাবে। তাহলে প্রথম হবে 9 অনুপাত, তারপরে কত হবে, 9 অনুপাত হবে 28, 9:28। তাহলে আমাদের এফের অঙ্কটা হয়ে গেল। এবারে কি হবে, এবারে জি এর অঙ্কটা, এই যে জি এর অঙ্কটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জি এর অঙ্ক। তাহলে প্রথমে কি হবে, আমরা পূর্ণতা ভেঙে নেব। তাহলে পূর্ণতা ভাঙলে হচ্ছে 5-এ 5 আর 2-এ 6, 7, 7, আর নিচে কত আছে 7/5, আর অনুপাত আছে কি 7/10, সমান কি হবে, তাহলে 7-এর 5 যেমন আছে রয়ে যাবে, কিন্তু এখানে অনুপাত আছে মানে, এখানে অনুপাত মানে ভাগ আছে, তাহলে ভাগ থাকা মানে কি গুণ যাবে। আমি আরেকটা স্টেপ করছি না, আচ্ছা ঠিক আছে করেই দিচ্ছি। তাহলে ভাজিত 7/10 সমান 7/5 গুণিত 10/7, তাহলে 7-এর সাথে ক্যান্সেল, 5 দুগুণে 10, কিছু নাই মানে অবশ্যই এটা কিন্তু 1 ধরতে হবে। তাহলে সমান হবে 2/1, 2/1 মানে 2:1, তাহলে 2:1। তাহলে নির্ণয় পূর্ণ সংখ্যার অনুপাত কি হলো 2:1। এখানে 2ও একটি পূর্ণ সংখ্যা, 1ও একটি পূর্ণ সংখ্যা, আবার এর যখন ব্যস্ত অনুপাত হবে তাহলে প্রথমে হবে 1:2। তারপরে দেখো কি আছে, এটা পয়েন্টে আছে, এটা কি দশমিক সংখ্যায় আছে। তো প্রথমে 4.4 অনুপাত 5.61। তো এটাকে আমি করছি, তাহলে প্রথমে কি অনুপাত মানে এটা জানি ভাগে আছে, তাহলে প্রথমে হচ্ছে 4.4, আর নিচে কি হবে, নিচে হবে 5.61। তাহলে দেখো এখানে দশমিকের পর একটা সংখ্যা, দশমিকের পরে দুটো সংখ্যা, তাহলে উপরকেও দুটো সংখ্যা করতে হবে। তাহলে একটা শূন্য দিয়ে আমি দুটো সংখ্যা করছি, দিয়ে এবার কি করতে হবে, এবারে আমরা কাটাকাটি করব। দেখো এই দুটি সংখ্যাকে 11 দিয়ে কাছাকাছি যাবে, তো তোমরা এগুলো করতে করতে অভ্যাস হয়ে যাবে। 11×4 44, আর 0 করতে 0, তাহলে 11×5 কত, 11×5 55, আর 11 থাকে, 11 × 11, তাহলে সমান কত হচ্ছে 40/51। তাহলে 40/51 মানে কি 40:51, আর 40, তাহলে নির্ণয় পূর্ণ সংখ্যার অনুপাতটা কি হবে, পূর্ণ সংখ্যার অনুপাতটা হবে 40:51, আর এর যখন ব্যস্ত অনুপাত করবে তখন 51টা হবে প্রথমে, 51 অনুপাত হবে 40। তাহলে আমাদের এখানে জি এর অঙ্কটা হয়ে গেল। এবারে আচ্ছা এটা কিন্তু এইচের অঙ্কই ছিল, আমাদের এই এইচের অঙ্ক সবগুলোই হয়ে গেল, ঠিক আছে। এবারে আমরা 3-এর দাগটা শুরু করছি। তো 3-এর দাগেরটা কী বলেছে দেখো, নিচের অনুপাতগুলির মিশ্র অনুপাত নির্ণয় করি এবং মিশ্র অনুপাতটি গুরু অনুপাত, লঘু অনুপাত না সামান্য অনুপাত করি। তাহলে গুরু অনুপাত, লঘু অনুপাত না সামান্য অনুপাত, সেইটা আমাদের একটু প্রথমে জানতে হবে। তো দেখো আমি একটা অনুপাত লিখছি, তো এটা করার জন্য ধরো আমি একটা অনুপাত লিখছি 8:9। তো দেখো এটা তো অনুপাতের যেটা প্রথমে থাকে সেটাকে বলা হয় পূর্বপদ, আর যেটা পরে থাকে সেটা হচ্ছে বলা হয় উত্তরপদ। পূর্বপদ আর বলা হয় উত্তরপদ। এবারে যদি অনুপাতটি এরূপ আকারে থাকে, মানে পূর্বপদ হচ্ছে ছোট আর উত্তরপদ হচ্ছে বড়, তখন কি বলা হয়, তখন বলা হয় এই অনুপাতটা বলা হয় লঘু অনুপাত। তাহলে কি বলা হবে, এটা লঘু অনুপাত। কিন্তু এর যদি বিপরীত হয়, মানে 9:8, তখন কি হবে, তখন বলা হয় গুরু অনুপাত, ঠিক আছে। যদি এমন কোনো অনুপাত হয়, ধরো এখানেও যা আছে এখানেও তাই আছে, তাহলে কি হবে, এটিকে বলা হয় সাম্যানুপাত। কি বলা হয়, সাম্যানুপাত।
সামানুপাত, মানে সাম্যা মানে দেখেই বুঝতে পারছো, সামানুপাত মানে সমান সমান, এখানেও যা আছে এখানেও যা আছে, কারণ 9কে কাটলে কী হবে 1, আবার 9কে কাটলে কী হবে 1:1। তাহলে এইরকম কি না আমাদের সেটা নজর করতে হবে। তো এইটা কিন্তু একটু ভালো করে বুঝে নাও, তারপরে কিন্তু অঙ্কগুলো আমাকে শুরু করতে হবে। তো প্রথমে আমাদের কি আছে দেখো, তিনের দাগের প্রথমে কি আছে দেখো, এই যে এই পুরোটাই আমরা এখানে প্রথমে তুলেছি। তাহলে এখানে কি আছে, এখানে 3টে পদ আছে, এই একটা অংশ, এই একটা অংশ, এই একটা অংশ। এই 3টে অংশকে আমাদের একত্রে করতে হবে। তো একত্রে করার নিয়ম কি, প্রথমের পূর্বপদগুলো সব গুণ করতে হয়, মানে এখানে পূর্বপদ 8, এখানে পূর্বপদ 3, এখানে পূর্বপদ 26, এগুলো গুণ করতে হয়, দিয়ে ভাগ করতে হয়, আর এখানে উত্তর পদগুলো গুণ করতে হয়। তো দেখো ব্যাপারটা আরও ক্লিয়ারভাবে বোঝা যাবে। তো এখানের পূর্বপদগুলো কি, প্রথমের পূর্বপদ 8, তাহলে এখানে লিখছি 8, তারপরেরটা কি 3, তাহলে গুণ 3, তারপরেরটা কি 26, তাহলে গুণ 26। তাহলে দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে ভাগ করতে হবে কি, প্রথমে হচ্ছে 6, তাহলে 6 গুণ তারপরে কত আছে, এখানেও আবার 6 আছে, 6 তারপরে কত আছে 13, তাহলে এখানেও আছে 13। তাহলে সমান, তাহলে যদি আমরা এভাবে করি, তাহলে 8 গুণ 3 গুণ 26 ডিভাইডেড বাই এখানে 6 গুণ 6 গুণ 13। তাহলে দেখো উপর নিচে যদি কাটাকাটি করি, 13 দুগুণে কত, 13 দুগুণে 26। আবার যদি আমরা এদিকে 2 দিয়ে কাটি, 2 কাটলে 2 3-এ কত, 2 3-এ 6, আবার 3-এ 3-এ কাটলে 3 একে হবে 3। আবার দেখো 6 আর 8কে কাটাকাটি যাবে 2 দিয়ে, তাহলে 2 3-এ 6, 2 4-এ হচ্ছে 8। তাহলে কি পড়ে রইলো, তাহলে উপরে 4 একে 4, তাহলে 1 পড়ে রইলো, তাহলে হচ্ছে 4, আর নিচে কি রইলো 3। 4/3 মানে কি, তাহলে প্রথমে হচ্ছে 4 অনুপাত আমরা 3 লিখতে পারি। তাহলে 4:3 আছে, তাহলে 4:3 মানে এটা কি অনুপাত, এইটি হচ্ছে বড়, তারপর একটি ছোট। এর আগে কি নিয়েছি, পূর্বপদ বড় আর তারপরে উত্তরপদ যদি ছোট হয় তাহলে সেইটি হয় গুরু অনুপাত, দিয়ে এটার অঙ্কের রাফে গুরু অনুপাত বলে লিখে দেবে, ঠিক আছে, গুরু অনুপাত। পরেরটি দেখো, আচ্ছা এই অংশটা তুলে নিয়েছি, তাহলে প্রথমে কি আছে বলো, এই যে এটা বিয়ের অঙ্ক, এখানে বিয়ের অঙ্কটা তুলে নিয়েছি। তো প্রথমে কি করতে হবে না, প্রথমে আমাদের এটাকে মিশ্র অনুপাতে আনতে হবে, মানে একই অনুপাতে আনতে হবে। তো এর জন্য আমরা কি করব, এই যে প্রত্যেকটি পদগুলো আছে দেখো, প্রথমে কি আছে বলো, এই উত্তরপদ গুণ করতে হবে। তাহলে প্রথমে কি আছে, প্রথমে আছে 7-এর 5 গুণ তারপরে কত আছে 5-এর 7, তারপরে কত আছে, তারপরে আছে 3, তাহলে গুণিত 3। তাহলে 3 মানে কি, 3 মানে একটি সংখ্যা সবসময় উপরে থাকে, তাহলে 1, আর এখানে আমরা বন্ধনী দেবো, তারপরে কি করব, ভাগ দেব, তারপরে কি আছে, তারপরে আছে 3, তাহলে 3 গুণিত তারপরে কত আছে 1 পূর্ণ 1-এর 16, তাহলে 1 পূর্ণ 1-এর 16, তারপরে কত আছে 16, তাহলে গুণিত হচ্ছে 16। তো এটা একটু ক্যালকুলেট করতে হবে। তাহলে দেখো এখানে কিছু কিছু কাটাকাটি যাচ্ছে কি, দেখো এই 5 আর এই 5 কিন্তু কাটছে, এই 7 কিন্তু কাটছে, তাহলে শুধু পড়ে হলো কি 3/1। তাহলে নিচে 1 থাকলে কোনো কি তার মূল্য আছে, কোনোটাই মূল্য নাই। তাহলে এখানে কি করব, 3 করতে আমরা 3 লিখে দেবো। তাহলে 3 করতে 3 ভাগ, আমরা যদি এই অংশটা করি, তো এই অংশটা দেখো 3 করতে 3 গুণিত পূর্ণটাকে ভেঙে নিই, 16কে 16 কত 17, তাহলে এখানে 17, আর নিচে কি আছে, নিচে আছে 16, আর এখানে কি আছে 16 মানে কি, 16 মানে একটা সংখ্যা যেটা উপরে থাকে 16, নিচে আছে 1। এবার দেখো এই 16 আর এই 16 কি হচ্ছে, 16 কাটছে, বন্ধনী শেষ। তাহলে এখানে কি হচ্ছে 3 ভাজিত, তাহলে 3 আর 17 কি, 3 আর 17 উপরে রয়ে গেছে, তাহলে 3 17 কত, 3 17 হচ্ছে আমাদের 51, 3 17 কত, 3 17 হচ্ছে 51। আর এইটাকে কি করা যায়, উপরে লেখা যায় 3, আর নিচে কত করা যায়, নিচে করা যায় 51। তাহলে যদি কাটাকাটি করি 3 17 কত, 3 17 হচ্ছে 51, আর এখানে 1 করতে 1, তাহলে কত হচ্ছে 1 অনুপাত 17। তাহলে সমান এখানে কি লিখতে পারি 1 অনুপাত 17। তাহলে এটা হচ্ছে ছোট, এটা হচ্ছে বড়, তাহলে কি অনুপাত, এটি হচ্ছে লঘু অনুপাত, ঠিক আছে। এবারে সি এর অঙ্কটা দেখো, এভাবে তুলে নিয়েছি। তাহলে প্রত্যেকটা পূর্বপদ আগে লিখতে হবে। তাহলে এখানে 8 পূর্বপদ, তারপরে কি এখানে 8, তারপরে 7 গুণিত তারপরে কত 22, দিয়ে বন্ধনী দিতে হবে, দিয়ে কী করতে হবে, ভাগ দিতে হবে, দিয়ে পরপদগুলো লিখতে হবে। পরপদ কি আছে 5 আছে, তাহলে 5 গুণ এটা আছে কি আছে 12 আছে, 12 গুণ তারপরে কি আছে 13 আছে, ঠিক আছে। তাহলে সমান, এখানে সমান দিয়ে দিবে, এখানেও সমান। তাহলে 8 গুণ 7 গুণ এখানে 22 মানে 22 নিচে লিখতে হয়। তাহলে এখানে 5 গুণ 12 গুণ 13, কোথাও কিছু কাছাকাছি যাচ্ছে 4 দিয়ে যাবে, দেখো 4 দুগুণে 8, 4 3-এ 12, আর কি কোথাও কিছু যাচ্ছে কি, একটু ভালো করে দেখো নজর করে যাচ্ছে কি না, না আর কোনো কোথাও কিছু কাছাকাছি যাবে না। তাহলে এটা একসঙ্গে গুণ করতে হবে, 7 দুগুণে 14, 14কে 22 দিয়ে গুণ করতে হবে। তাহলে 14কে যখন 22 দিয়ে গুণ করবে দেখবে পাবে হচ্ছে
308 আর এখানে 5 3 15, 15-র সঙ্গে যখন 13 গুণ করবে তখন দেখবে হবে 195, ঠিক আছে। তাহলে 308/195, তাহলে সমান এটাকে যদি অনুপাতে প্রকাশ করি তাহলে 308 অনুপাত 195, তাহলে 308 তো বড় আছে, তাহলে এটা কি পূর্ব পদটা হচ্ছে বড় আর উত্তর পদটা হচ্ছে ছোট, তাহলে অবশ্যই কি গুরু অনুপাত। এবারে পরেরটা কি আছে দেখো, এবারে তিনের দাগের দিয়েরটা, এই 2-এর 3 এই যে তুলে নিয়েছি, তাহলে প্রথমে কি হচ্ছে পূর্বপদটা আগে গুণ করে নিই। তাহলে প্রথমে আমরা প্রথম বন্ধনী দিই, তাহলে 2-এর 3 গুণিত এটা হচ্ছে 7-এর 8, তাহলে 7-এর 8 ভাগ প্রথমে এই যে এটা 5 আছে, তাহলে 5 ভাগ এখানে কি 5 এটা গুণ হবে, এটা গুণ হবে 5 গুণ এখানে হচ্ছে 2। তাহলে কোথাও কিছু কাছাকাছি যাচ্ছে কি দেখো, 2 4-এ হচ্ছে 8, আর কি কোথাও কিছু যাচ্ছে আর যাচ্ছে না, তাহলে এখানে উপরে হচ্ছে 7 আর নিচে 4 3-এ কত, 4 3-এ হচ্ছে 12, এখানে ভাগ করতে ভাগ, এখানে কত 5 2-গুণে হচ্ছে 10, 10-এর নিচে কিছু নাই মানে আমরা এক কল্পনার বা ধরে নিতে পারি, সমান হচ্ছে এখানে 7-এর 12 ভাগ থাকলে গুণে, তাহলে উপরে যাবে 1 আর নিচে হবে 10, কারণ এটা উল্টে যাচ্ছে। তাহলে আর কোথাও কিছু কাছাকাছি যাচ্ছে কি দেখো, যাচ্ছে না, তাহলে 7-এর সঙ্গে 1 গুণ করতে হচ্ছে, 7-এর সঙ্গে 1 গুণ করলে 7 থেকে 7, আর 12-এর সঙ্গে যখন 10 গুণ করবে 12 10-এ হচ্ছে 120, তাহলে সমান কত হবে 7 অনুপাত 120। তাহলে এই যে 7টা হচ্ছে পূর্বপদ হচ্ছে ছোট, এটা হচ্ছে বড়, তাহলে অবশ্যই এটি হচ্ছে লঘু অনুপাত, ঠিক আছে। এবার এই 4-এর অঙ্কটা কী বলেছে দেখো, রিতা 100টি অঙ্কের মধ্যে 60টি সঠিক করেছে, বিনয় ওই অঙ্কের 80টির মধ্যে 50টি সঠিক করেছে, অনুপাতে প্রকাশ করে দেখি কে বেশি অঙ্ক ঠিক করেছে। তাহলে প্রথমে রিতা কি করেছে 100টির মধ্যে 60টি সঠিক, তাহলে অতএব রিতা সঠিক অঙ্ক কষেছে, তাহলে যতর মধ্যে সেটা সবসময় নিচে লিখতে হয়, তাহলে এখানে 100-র মধ্যে কটি সঠিক করেছে 60, তাহলে এখানে 60 সঠিক করেছে। আর এখানে বিনয় অঙ্ক কি করেছে, এখানে বিনয় করেছে বিনয় 80টির মধ্যে 50টি, তাহলে যার মধ্যে সেটা নিচে, তাহলে 80টির মধ্যে কটি করেছে 80টির মধ্যে 50টি সঠিক, এখানে হচ্ছে 50টি সঠিক করেছে। তো এবারে কি করছি দেখো, এবারে এই দুটোকে যদি আমি কাটাকাটি করি, কী দিয়ে কাটাকাটি করব 20 দিয়ে করছি, তাহলে 20 3-এ হচ্ছে 60, 20 5-এ কত 20 5-এ 100, তাহলে কি অনুপাতটা হচ্ছে এখানে অনুপাতটা হচ্ছে 3 অনুপাত 5। এখানে যদি আমরা অনুপাতটা প্রকাশ করি তাহলে এই একটা শূন্য এই একটা শূন্য কাটছি, তাহলে এখানে অনুপাতটা কি আসছে বলো, এখানে অনুপাতটা এসছে 5 অনুপাত 8। তাহলে দেখো আমরা যদি এইটাকে সমান করে দিতে পারি, যে এইখানে কি বলেছে 100-র মধ্যে আর এখানে কত বলেছে 80-র মধ্যে, এখন এখানে কি হয়ে গেছে এখানে হয়ে গেছে 5-এর মধ্যে 3টি আর এখানে কতর মধ্যে 8-এর মধ্যে 5টি। তো আমরা যদি কোনো কারণে এইটা নিচেরটাকে সঠিক করে দিতে পারি, যে একটা ফিক্সড ভ্যালু দিতে পারি, তাহলে কতর মধ্যে মানে কতগুলো টোটাল অঙ্কটা যদি আমরা একই করে দিতে পারি, রিতারও যতগুলো অঙ্ক কষেছে বিনয়ের ততগুলো অঙ্ক কষেছে, তাহলে আমরা ইজিলি বার করতে পারবো কে বেশি কে কম কষেছে। তো এইটাকে যদি দেখো এখানে আছে 5 আর এখানে আছে 8, তাহলে একে কি করতে পারি, একে আমরা 40 করে দিতে পারি। তাহলে একে যদি আমরা 40 করতে চাই তাহলে এই যে 5টাকে আমরা কত দিয়ে গুণ করব, 5টাকে আমরা অবশ্যই 8 দিয়ে গুণ করব, তাহলে নিচকে তো 8 দিয়ে গুণ করতে হবে না, উপরকেও 8 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই 5টাকে যখন আমরা 8 দিয়ে গুণ করছি 5 8-এ কত হচ্ছে 40, তাহলে উপরটা কত হবে 8 3-এ হবে 24, তাহলে 24 অনুপাত 40। আবার এটাকে যদি আমরা 40 করতে চাই তা কত দিয়ে গুণ করতে হবে বলো, তাহলে এটা 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে 5 দিয়ে গুণ করলে 5 8-এ হচ্ছে 40 অনুপাত একেও তো নিশ্চয়ই 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে 5 5-এ হচ্ছে 25। তাহলে এখানে কি দেখা যাচ্ছে বিনয় 40টির মধ্যে করেছে 24টি সঠিক, আর এখানে কি করেছে এখানে রিতা 40টার মধ্যে 24টা সঠিক করেছে, আর এখানে বিনয় 40টার মধ্যে 25টা। এবারে ইজিলি বলতে পারি যে 25টা মানে অবশ্যই বেশি, তাহলে 25টা কে বিনয়, তাহলে অতএব যে উত্তরটা লিখবে অতএব বিনয় বেশি অঙ্ক কষেছে, ঠিক আছে। এবারে 5-এরটা কী বলেছে দেখো, এবছরে মাধ্যমিক পরীক্ষায় আমাদের বিদ্যালয়ে 150 জন পরীক্ষার্থীদের মধ্যে 100 জন এ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে, পাশের বিদ্যালয়ে 100 জন পরীক্ষার্থীদের মধ্যে 80 জন গ্রেড এ পেয়ে উত্তীর্ণ হয়েছে। এবছর মাধ্যমিকে কোন বিদ্যালয় গ্রেড এ পেয়ে ভালো ফল করেছে তা অনুপাতে প্রকাশ করে বের করি। তাহলে অনুপাতে প্রকাশ করতে হবে। তাহলে এবছর মাধ্যমিক পরীক্ষায় আমাদের বিদ্যালয়ে এ গ্রেড কত পেয়েছে বলো, এ গ্রেড পেয়েছে এই যে 150 জনের মধ্যে কতজন পেয়েছে 150 জনের মধ্যে 100 জন, তাহলে যার মধ্যে সেটা সবসময় নিচে লিখতে হয়, তাহলে আমরা এখানে 100 লিখছি, এখানে 150 হবে, তাহলে এখানে 150, আচ্ছা এটা আমি এখানেই নিচেই করে দিই, তাহলে এখানে হচ্ছে 150 জনের মধ্যে কত 100 জন পেয়েছে, আর পাশের বিদ্যালয়ে কত 100 জনের মধ্যে 80, তাহলে এখানে পাশের বিদ্যালয়ে
পাশের বিদ্যালয়ে আমরা এখানে নিচে কত লিখছি 100, 100 জনের মধ্যে কত 100 জনের মধ্যে 80। তো আমরা একটু যদি কাটাকাটি করে ছোট করে নিই, তো এখানে দেখো এই শূন্যই কাটছি 10 আর 15, তাহলে 5 দিয়ে কাটলে 5 দ্বিগুণে 10 আর 5 তিনে কত 5 তিনে হচ্ছে 15 সমান হচ্ছে 2/3। আর 2/3 মানে কি 2:3। আর এটাকে যদি একটু কাটাকাটি করে ছোট করি 20 ঘর নামটা পড়লে 20 4 80, 20 5 100 সমান কি হচ্ছে সমান হচ্ছে 4:5। একটু ভালো করে এবার নজর করো ঠিক আগের মতো। তো এখানে এবছর মানে আমাদের বিদ্যালয়ে আমাদের বিদ্যালয়ে 3 জনের মধ্যে 2 জন, এখন ধরো 3 জনের মধ্যে 2 জন পেয়েছে। আর পাশের বিদ্যালয় কি হয়েছে পাশের বিদ্যালয়ে 5 জনের মধ্যে 4 জন। তো এটা আমরা দেখে বুঝতে পারছি না কজনের মধ্যে। তো আমরা যদি এই নিচের জনসংখ্যাটাকে সমান করে দিই তাহলে আমরা বুঝতে পারবো কে বেশি কে কম পড়েছে। তো নিচের জনসংখ্যাকে সমান আমরা কিভাবে করব, এখানে দেখো এখানে আছে 3 নিচে, এখানে আছে 5 জন। তাহলে আমরা উভয়কে যদি 15 করে দিই তাহলে বোঝা যাবে সমান হয়ে গেছে। তাহলে এখানে যদি 15 করি তাহলে কত দিয়ে গুণ করতে হবে 3কে 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3 5 হবে 15। তাহলে একে যে 5 দিয়ে গুণ করলাম তাহলে উপরকেও তো 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5 দুগুণে হবে 10, তাহলে 10:15। তাহলে একে যদি 15 করতে চাই কত দিয়ে গুণ করতে হবে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে 3 দিয়ে গুণ করলে 3 5 15। তাহলে একে যদি 3 দিয়ে গুণ করি 5কে 4কেও 3 দিয়ে গুণ করতে হবে, 4 3 12। তাহলে এখন দেখো আমাদের বিদ্যালয়ে পেয়েছে 15 জনের মধ্যে 10 জন এ গ্রেড, আর এই যে পাশের বিদ্যালয়ে 15 জনের মধ্যে 12। তাহলে কে বেশি পেয়েছে 15 জনের মধ্যে 10 না 15 জনের মধ্যে 12? তো 15 জনের মধ্যে 12 অবশ্যই বেশি পেয়েছে। অতএব পাশের বিদ্যালয়ে এ গ্রেড ভালো করেছে, এটা অবশ্যই উত্তরটা এভাবে লিখে দেবে। এবার 6টা কী বলেছে দেখো, দুটি বাড়ির দামের অনুপাত 4:3 এবং দ্বিতীয় বাড়ির দাম 4,20,000 টাকা। প্রথম বাড়ির দাম কত হিসাব করি। তাহলে এখানে দুটি বাড়ির দাম বলেছে, এখানে দামের অনুপাত বলেছে কিন্তু কত দাম বলেনি। তাহলে ধরো এই জন্য এটা ধরি আমরা, এটা হচ্ছে প্রথম বাড়ির দাম, তার জন্য আমরা ধরি প্রথম বাড়ির দাম হচ্ছে 4x টাকা। আর এখানে দ্বিতীয় বাড়ির, আর এটা হচ্ছে অনুপাতটা 3 দ্বিতীয় বাড়ি, এই জন্য আমরা দ্বিতীয় বাড়ির দাম ধরেছি 3x টাকা। কিন্তু বইয়ের দ্বিতীয় বাড়ির দাম কত বলেছে, বইয়ের দ্বিতীয় বাড়ির দাম বলেছে 4,20,000 টাকা। তাহলে আমাদের হিসাবে বের করা আর বইয়ে দেওয়া দুটোই সমান। তাহলে আমাদের হিসাবে দ্বিতীয় বাড়ির দাম কত বেরিয়েছে, দ্বিতীয় বাড়ির দাম বলেছে 3x টাকা, আর ওরা কত বলেছে 4,20,000। তাহলে আমরা বলতে পারি শর্তানুসারে 4x সমান কত, আচ্ছা এটা দ্বিতীয় বাড়ির দাম, তাহলে এটা 4x হবে না, এটা হবে 3x। তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বাড়ির দাম কত 3x। তাহলে 3x সমান কত বলতে পারি, 3x সমান 4,20,000 টাকা। তাহলে এখান থেকে আমরা এক্সের মানটা বার করতে পারি, বা x সমান 4,20,000। যেহেতু এখানে কি আছে, এখানে এক্সের সাথে 3 গুণ সম্পর্কে আছে, তাহলে ভাগ সম্পর্কে চলে যাচ্ছে, নিচে ভাগ মানে নিচে বসে। তাহলে বা x সমান, তাহলে যদি কাটাকাটি করি 3কে 42 দিয়ে যদি কাটি 3 14 হচ্ছে 42। তাহলে 1 2 3 4, তাহলে এখানে 1 2 3 4 এভাবে সবগুলো কেটে দাও। তাহলে এক্সের মান কত বেরিয়েছে 1,10,100,000 অযুত লক্ষ 1,40,000। তাহলে আমাদের কোন বাড়ির দাম বের করতে বলেছিল, প্রথম বাড়ির দাম কত, আমাদের প্রথম বাড়ির দাম কত ধরেছি 4x টাকা। তাহলে আমরা লিখছি অতএব প্রথম বাড়ির দাম 4x সমান 4 গুণিত এক্সের মান এই যে 1,40,000 1,10,100,000। তাহলে 4-এর সঙ্গে যদি 14 গুণ করি 4 14 হচ্ছে কত, 4 14 হচ্ছে 56, 56 গায়ে 4টি শূন্য বসে যাবে, 1 2 3 4 মানে 1,10,100,000 অযুত লক্ষ 5,60,000 টাকা। তাহলে প্রথম বাড়ির দাম কত 5,60,000 টাকা। তাহলে প্রথম বাড়ির দাম কত, তাহলে আমাদের প্রথম বাড়ির দাম ছিল 4x টাকা, তাহলে প্রথম বাড়ির দাম হচ্ছে 4x। তাহলে 4 গুণিত এক্সের মান কত বেরিয়েছে, দেখো এক্সের মান এখানে 1,40,000 বেরিয়েছে। তাহলে এখানে 1,40,000 এক্সের মান গুণ করা হয়েছে, তাহলে গুণ করলে কত হচ্ছে 5,60,000 টাকা। এবারে কি বলেছে, তাহলে প্রথম বাড়ির দাম কত, অতএব প্রথম বাড়ির দাম এটা লিখবে, অতএব প্রথম বাড়ির দাম সমান 5,60,000 টাকা। এবারে কী বলেছে দেখো, প্রথম বাড়ির দাম যদি 1,10,100,000 70,000 টাকা বেশি হতো, তাহলে প্রথম বাড়ির দাম যদি 70,000 টাকা বেশি হতো, তবে তখন বাড়িটির দাম হতো, তাহলে ছিল কত 5,60,000 টাকা, আর এর সঙ্গে 70,000 টাকা যোগ হলো, তখন কত হলো, তখন 6,30,000 টাকা হয়ে গেল। এবারে কি বলেছে দেখো, এবারে বলেছে তবে তাদের দামের অনুপাত কত। তাহলে অতএব দামের অনুপাত হবে, অতএব বাড়ি দুটির দামের অনুপাত হবে। তাহলে এখন নতুন দাম কত, 6,30,000। তাহলে এখানে 6,63,000 গায়ে 4টে শূন্য 1 2 3 4 অনুপাত দ্বিতীয় বাড়ি। তাহলে দ্বিতীয় বাড়ির দাম কত বলেছিল, ওই যে 4,20,000। তো এখানে 4,20,000
একাদশ 70,000 4,20,000। এবারে আমাদের কি করতে হবে, অনুপাতটা একটু আনতে হবে। তাহলে 1 2 3 4, 1 2 3 4, তাহলে প্রথমে 4টে শূন্য ক্যান্সেল, তাহলে হবে 63:42। এমন কার নামটা আছে যে নামটায় 63ও যায় 42ও যায়, 7-এর ঘর নামটা আছে 7 9 63, 7 9 63, 7 6 42। এমন কার নামটা আছে 9ও যায় 6ও যায়, 3-এর নামটা আছে 3:2, তাহলে 3:2, তাহলে বাড়ি দুটি দামের অনুপাত কত, অতএব বাড়ি দুটি দামের অনুপাত 3:2। অতএব বাড়ি দুটির দামের অনুপাত 3:2। ঠিক আছে। তো পরেরটি কী আছে দেখো, বলেছে একটি বাঁশ থেকে এক টুকরো বাঁশ কেটে নেওয়া হলো এবং দেখা গেল দুটি অংশের বাঁশের দৈর্ঘ্যের অনুপাত 3:1। মানে কি করলো, একটা বাঁশ আছে, সেই একটা বাঁশ থেকে কি করলো, এক টুকরো কেটে নিল। তো এই এক টুকরো কেটে নিল, ধরো আচ্ছা দাঁড়াও, ধরো একটি বাঁশ, ঠিক আছে, এই একটি বাঁশ, এই বাঁশ থেকে কি করলো, এক টুকরো কেটে নিল। ধরো এইখানে এই এক টুকরো এটা কেটে নিচ্ছে, তো এটা হচ্ছে কেটে নিয়েছে, দিয়ে কি করেছে, কেটে নেওয়ার পর তাদের অনুপাত হয়েছে 3:5। ধরো বেশিটা হয়েছে 3 আর এই কমটা হয়েছে 1, তাহলে 3:1। এবং নিচের সারণী থেকে দৈর্ঘ্য কী হতে পারে, বাঁশের দৈর্ঘ্য কী হতে পারে, মানে কি বলেছে, নিচের সারণী থেকে টুকরো দুটির দৈর্ঘ্য কী হতে পারে এবং বাঁশের দৈর্ঘ্য কী হতে পারে লিখি। তো এখানে দেখো এই টুকরো দুটির দৈর্ঘ্য 3:1 দিয়েছে, এই যে 3:1, এখানেও টুকরো দুটির দৈর্ঘ্য 3:1 দিয়েছে। এবারে কি বলেছে যে বাঁশের দৈর্ঘ্যটা কী হতে পারে, তো সেটা আমাদের বের করতে হবে। তো এটা বের করার জন্য দেখো আমি এখানে প্রথম টুকরো বাই দ্বিতীয় টুকরো লিখেছি। এখানে কি বলেছে দেখো, তাহলে অনুপাতটা 3:1। তাহলে আমরা এই প্রথমের যে ঘরটা করেছি সেটা বাঁশের অনুপাতটা লিখব। তাহলে উপরে আমরা 3 লিখব, আর প্রথম টুকরো হচ্ছে 3 আর দ্বিতীয় টুকরো এখানে দ্বিতীয় ধরছি, এখানে ধরছি 1। দিয়ে কী বলেছে দেখো, এখানে প্রথম টুকরোর দৈর্ঘ্য দিয়েছে 30, তাহলে আমরা এখানে এই যে প্রথম টুকরো এখানে আমরা 30 লিখছি, ঠিক আছে। এবারে যে এই যে 30 লিখেছি, তাহলে 3-এর সঙ্গে এমন কি সংখ্যা গুণ করলে 30 পায়, 3-এর সঙ্গে এমন 10 সংখ্যা গুণ করলে তবে 30 পায়। তো উপরকে যখন 10 দিয়ে গুণ করছি তখন কি নিচেও 10 দিয়ে গুণ করছি, তাহলে 10-এর সঙ্গে 1 গুণ করলে কি হবে, 10-এর সঙ্গে 1 গুণ করলে হবে 10। তাহলে এই যে দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য, তাহলে দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য কত হবে, তো দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য হচ্ছে 10। তাহলে এখানে তুমি এখানটায় 10 লিখে দিবে। তাহলে 10 লিখে দেওয়ার পরে তাহলে বাঁশ দুটোর মোট দৈর্ঘ্য কত, তাহলে 30 আর 10 একসঙ্গে যোগ করলে কত হবে, 30 আর 10 একসঙ্গে যোগ করলে 40 হবে। তাহলে এখানে কি হবে, বাঁশ দুটির মোট দৈর্ঘ্য কত, বাঁশ দুটির মোট দৈর্ঘ্য হচ্ছে 40 ডেসিমিটার। এবারে কি বলেছে, আবার 3:2 একই অনুপাত আছে, এখন দ্বিতীয় টুকরো দিয়েছে, দ্বিতীয় টুকরো কত 15 ডেসিমিটার। তাহলে আচ্ছা আগে অনুপাতটা লিখে দিই। তাহলে অনুপাতটা প্রথমে কত আছে 3:1, তাহলে প্রথমে হচ্ছে 3 আর তারপরে হচ্ছে 1, 3:1। এবারে কি বলেছে দেখো, এবারে বলে দিয়েছে যে এই দেখো দ্বিতীয়টির টুকরোর দৈর্ঘ্য দিয়েছে 15 ডেসিমি। তাহলে আমরা এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, তাহলে আমরা এই দ্বিতীয় ঘরের সোজাসোজা আমরা লিখে দেবো কত, দ্বিতীয় ঘরের সোজাসোজা আমরা এই 15 কথাটা লিখে দেবো। তাহলে এখানে হচ্ছে 15, 1-এর সঙ্গে কী এমন সংখ্যা গুণ করলে 15 পাবে গো, 1-এর সঙ্গে শুধুমাত্র 15 গুণ করলেই 15 পাবে, আর অন্য কোনো সংখ্যা নাই। তাহলে নিচকে 15 দিয়ে গুণ করছি, মানে উপরকেও 15 দিয়ে গুণ করতে হবে। তাহলে 15 কত, 15 হচ্ছে 45। তাহলে আমাদের এখানে কি হলো, তাহলে আমাদের এখানে প্রথম টুকরের দৈর্ঘ্য কত হলো, প্রথম টুকরের দৈর্ঘ্য কত হলো 45 হবে, 45। আর এই 45 আর কি করতে হবে, এই দুটো টুকরো একসঙ্গে যোগ করলেই মোট পাওয়া যাবে। তাহলে 5 5 10 0, হাতে রইল 1, 4 1 5 1 6, তাহলে টুকরোর দৈর্ঘ্য কত হলো 60, ঠিক আছে। তাহলে এটা টুকরোর দৈর্ঘ্য কত হচ্ছে, তাহলে এখানে টুকরোর দৈর্ঘ্য হচ্ছে 60। আচ্ছা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ, ভালোভাবে প্র্যাকটিস করো, থ্যাংক ইউ।